আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র বিক্রেতা হেলাল 3 দিনের রিমান্ডে। সরকারি চাকরিতে 5 লাখ নিয়োগের প্রস্তুতি। জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে $200 কোটি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। নাগরিকদের হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ। 1 মাসে হাম সন্দেহে 198 শিশুর মৃত্যু। বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম, টিপাই মুখ বাদ সম্পর্কে বললেন স্পিকার। পুলিশের 17 অতিরিক্ত ডিআইজিকে বদলি। এবার পুরো খবর। ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যায় ব্যবহৃত অস্ত্র বিক্রেতা হামিদুল হক আর্মস অ্যান্ড কোং এর মালিক মাজেদুল হক ওরফে হেলালকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম এই আদেশ দেন। বুধবার আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল কাদির ভুইয়া 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুনুর রশিদ রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামির কোনো বক্তব্য আছে কিনা আদালত জানতে চাইলে তার কোনো বক্তব্য নেই বলে জানান তিনি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালত আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। এই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামি হেলাল চট্টগ্রামের হামিদুল হক আর্মস অ্যান্ড কোং দোকানের মালিক। আবেদনে বলা হয়, হাদি হত্যায় ব্যবহার করা অস্ত্র নরসিংদী থেকে জব্দ করা হয়। মাইক্রো অ্যানালাইসিস পরীক্ষায় পিস্তলের সিরিয়াল নাম্বার উদ্ধার করা সম্ভব হয়। লাইসেন্সটি আগে তার বাবা হামিদুল হকের নামে ছিল। পরে 2000 সালে লাইসেন্সটি তার নামে করে নেয়। তবে লাইসেন্সটি 2014 সালের ডিসেম্বর পর্যন্ত নবায়ন করা ছিল। পরে আর নবায়ন হয়নি। লাইসেন্স নবায়ন না করে ইসলাম উদ্দিন আহমেদ অ্যান্ড সন্স দোকান থেকে অস্ত্রটি কেনেন হেলাল। উল্লেখ্য, গত বছরের 12 ডিসেম্বর মতিঝিলে জুমার নামাজ পড়ে নির্বাচনী প্রচারণা শেষ করেন শহীদ ওসমান হাদি। এরপর সরওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে ওই দিন দুপুর 2:20 হাদিকে বহনকারী অটোরিকশা পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতিকারীরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভার কেয়ারে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত 18 ডিসেম্বর মারা যান তিনি। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে 5 লাখ সরকারি কর্মচারী নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্ধারিত ছকে 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ বিষয়ে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হচ্ছে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে 5 লাখ সরকারি কর্মী নিয়োগ। এ প্রতিশ্রুতির আলোকে প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি সহায়তা চেয়েছেন। বুধবার অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি প্লাস অনলাইন সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত। তিনি বলেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে এই আহ্বান দ্রুত ও ইতিবাচক সাড়া দেওয়ারও অনুরোধ জানাই। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সংকট আমাদের পারস্পরিক নির্ভরতা ও দুর্বলতার বিষয়টি স্পষ্টভাবে সামনে এনেছে। কোনো দেশ এককভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে না। সরকার জনগণকে হেলথ কার্ড দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় এই কার্ড দেয়া হবে। প্রথম পর্যায়ে দেশের 5টি জেলার মানুষ এই হেলথ কার্ড পাবেন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের লিখিত জবাবে একথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 180 দিনের কর্মসূচির আওতায় জনগণকে হেলথ কার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ক একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ওই প্রকল্পের মাধ্যমে 180 দিনের মধ্যে 5টি জেলার খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীর জনসাধারণকে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। হাম ও হামের উপসর্গ নিয়ে গত এক মাসে সারা দেশে 198 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে 32 ও হাম সন্দেহে 166 শিশুর। একই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে 12,398 শিশু এবং হাম শনাক্ত হয়েছে 2,973 জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গত 15 মার্চ সকাল 8টা থেকে আজ 15 এপ্রিল সকাল 8টা পর্যন্ত সময়ের। এছাড়া গত 24 ঘন্টায় সারা দেশে হাম ও হাম সন্দেহে 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে একজনের। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 76 শিশু। বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বখ্যাত ম্যাগাজিন টাইম প্রকাশিত বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। বুধবার 2026 সালের এই তালিকা প্রকাশ করা হয়। টাইমের প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ নির্বাসন শেষে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন এবং সাম্প্রতিক রাজনৈতিক উত্থান তাকে এ তালিকায় স্থান করে দিয়েছে। ভারতের টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেছেন, আমরা নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সিলেট 3 আসনের বিএনপি দলীয় সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর স্পিকার এ মন্তব্য করেন। এর আগে আব্দুল মালিকের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন। স্পিকার বলেন, পানি সম্পদ মন্ত্রী হিসেবে আমার কিঞ্চিত অভিজ্ঞতা আছে। এই যে টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম। পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার 17 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এসব কর্মকর্তা পুলিশ সুপার হিসেবে বিভিন্ন ইউনিটে কর্মরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌসিফ আহমেদ। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে পিবিআইতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার কামরুল হাসান মাহমুদকে এসবিতে অতিরিক্ত ডিআইজি হিসেবে, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার তোফায়েল আহমেদ একই ইউনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে, ডিএমপির উপ কমিশনার সুফিয়ান আহমদকে একই ইউনিটে যুগ্ম কমিশনার হিসেবে, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ বাসির উদ্দিনকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, সিএমপির উপ পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভুইয়াকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে, পুলিশ অধিদপ্তরের এআইজি মোহাম্মদ মাহবুবুল করিমকে একই ইউনিটে অতিরিক্ত ডিআইজি হিসেবে, আরএমপির উপকমিশনার মোহাম্মদ আল মামুনকে একই ইউনিটে অতিরিক্ত কমিশনার হিসেবে এবং শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।